কোশ্চেন আসি। কোশ্চেন এরকম ছিল। প্রথম কোশ্চেনটা বলা হয়েছিল যে 5টি সন্তানের গড় বয়স 7, উহা 6 বছর বৃদ্ধি পায় যখন পিতার বয়স যোগ করা হয়। পিতার বয়স কত? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করি আমরা? পিতার বয়সটাও 7 ধরে নেব। ধরো আসে 7 তো গড়, তো পিতাও 7, তাহলে সবার 7 হতো। কিন্তু 6 বেড়ে গিয়েছে গড়, আর এখন কতজন আছে? এখন 6 জন, মানে 5টি সন্তান আর একজন পিতা, 6 জন। এই 6 জনের যদি 6 করে বেড়ে যায় তো মোট 36 বেড়ে যাবে। তার মানে পিতা 36 বেশি হবে। তো পিতা কত হবে? তার মানে পিতা হবে 43। ঠিক আছে? অনেকে অঙ্কটাকে এভাবেও করে, 6 জন ইন্টু 6 বছর বেড়ে গেলে 13 করে গড় হবে, আর 5 জনের গড় 7। এটা করেও কিন্তু করে অনেকে। 6 জনের টোটাল কথা হবে 13 6 78, আর 5 7 35 বিয়োগ 5 জন, 6 জন থেকে 5 জন বিয়োগ করলে বাকিটা পড়ে থাকে কত? 43। কিন্তু এইভাবে করবে না, আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করবে, সময় 10 সেকেন্ড হলেও বাঁচবে। ঠিক আছে? কারো কোনো ডাউট আছে? একজন খেলোয়াড় 17তম ইনিংসে 87 রান করায় তার গড় 3 বেড়ে গেল। 17তম ইনিংসের পরে তার গড় কত হবে? তো এ ধরনের অঙ্ক ফরম্যাট থাকে, প্রথমে রান লিখতে হয়, দিয়ে যদি গড় বেড়ে যায় তাহলে মাইনাস হয়। ঠিক আছে? যদি বেড়ে যায় তাহলে মাইনাস, আর কমে গেলে প্লাস। তো বেড়ে গিয়েছে, মাইনাস দিলাম। এবার গড় ইনটু ইনিংসটা গুণ করতে হয়। ইনিংসটা কি গুণ করব? যদি 17তম ইনিংসের পর, এটাই তো লাস্ট, 17, এটাই তো লাস্ট, এরপরে তো আর খেলা হয়নি, এটাই লাস্ট। তো যদি পরেরটা চাই তো আগেরটা 16 গুণ করব, আর যদি আগেরটা চাই 16টা তাহলে 17 গুণ করতাম। ঠিক আছে? তো পরেরটা চেয়েছে মানে আগেরটা গুণ করব 16, বাস। এইটুকু করলেই অ্যান্সার পেয়ে যাই আমরা। আমরা পাই 87 মাইনাস 48, অর্থাৎ 39, তাই তো? এটা হবে উত্তর। অ্যান্সার হবে অপশন সি। কার কোনো ডাউট আছে? Next. 5 জন লোকের ওজন দেওয়া আছে, আমাকে গড় বের করতে হবে। তো যোগ করে 5 দিয়ে ভাগ, এটাই ব্যাপার, আর তো কিছু না। আচ্ছা, এখানে পয়েন্ট দেওয়া আছে বলে মুশকিল। যদি পয়েন্ট দেওয়া না থাকতো না, তাহলে আরেকটা করতে হয় কি, যে কোনো একটাকে বেস ধরে নিয়েও করা যায়। ঠিক আছে? এক্ষেত্রে পয়েন্ট আছে বলে একটু মুশকিল হবে, ও না করাই ভালো। তবুও করছি তোমাদের জন্য। যদি পয়েন্ট না থাকতো আর এ ধরনের অঙ্ক থাকতো তাহলে কি করতে? দেখো, 45 থেকে শুরু, 60 শেষ, মানে 50 কিংবা 55, যে কোনো একটা তুমি বেস ধরে নাও। ঠিক আছে? যে কোনো একটা ধরে নিতে পারতে। এখানে না করাটাই ভালো, তবুও আমি করছি। ঠিক আছে? ধরো আমি 55 টাকা বেস ধরলাম। ঠিক আছে? 55.2, এইটা হচ্ছে সবার গড়। ঠিক আছে? এবার দেখো এইটাতে কত বেশি আছে? এটাতে তোমার 2.3 বেশি আছে। 60-এ কত বেশি আছে? 4.8 বেশি আছে। আচ্ছা, 50-এ কম আছে, কত কম আছে? 5.2। আর 45-এও কম আছে, কত কম থাকবে? 9.8 যত সম্ভব। তাহলে টোটাল কম কত? এটা মাইনাস আসবে, 14-15 কম। আর বেশি কত? এটা কত হচ্ছে? 6 7 7.1, এটা বেশি। তাহলে মাইনাসটা বেশি, কত কত কম? মাইনাসটা তো বেশি, তো এটা কত বেশি মাইনাসটা? কে বলতে পারবে? 8.9 বেশি? না, সরি, 7.9। 7.9 কম। তো একে 5 দিয়ে ভাগ করো, তাহলে টোটাল কত কম সেটা পেয়ে যাবে। ঠিক আছে? 5 1 5, 2 থাকে, তোমার দশমিক আসবে 29, 5 5 35, সরি 5 4 5 5 25, 5 8 40। এইটা কম হবে, এইটা কমিয়ে দিলেই অ্যান্সার পাবে তুমি। ঠিক আছে? এই 55 থেকে 1.58 এটা কমিয়ে দিলেই অ্যান্সার। ঠিক আছে? এটা কত হবে? 2 6 12, তার মানে 6 দশমিক, এটা কত হচ্ছে তোমার? 153। ঠিক আছে? 53.62, এটা অ্যান্সার হবে অপশন ডি। এবার এটা কখন এটা করবে না, দশমিক থাকলে এটা করবে না। আমি জাস্ট বলার ক্ষেত্রে, বোঝানোর ক্ষেত্রে আমি এটা করলাম। ঠিক আছে? তাছাড়া দশমিক থাকলে যোগ করেই 5 দিয়ে ভাগ করবে, সেটাই যথেষ্ট। কিন্তু পূর্ণ সংখ্যা থাকলে এই নিয়মটা খুব ভালো, যেখানে অত কিছু যোগ করার দরকার হয় না, ফটফট করে হয়েও যায়। ঠিক আছে? মানে যদি তোমাকে এরকম বলতো যে 55 50 45 60 আর একটা 57 দেওয়া আছে, এর গড় কত? তো এর গড় করার ক্ষেত্রে কি করতাম বলতো? এই 55 বা 50 যে কোনো একটা বেস ধরতে, ধরো আমি 50 বেস ধরলাম,
ঠিক আছে, এটাতে 5 বেশি, এটাতে 5 কম, এটাতে 10 বেশি, এটাতে 7 বেশি। ঠিক আছে, তাহলে দেখো 5 বেশির সঙ্গে 5 কম, এটা কেটে গেল, তাহলে কত বেশি? 17 বেশি। 17, তাহলে এটা 5টি সংখ্যা আছে, 5 দিয়ে ভাগ করে দাও। 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5 3 15.4। এইটা বেশি আছে, তো এটা কমিয়ে দাও। মানে এখান থেকে যদি কমিয়ে দাও 3 তো 46.6 হয়। বাস এইটুকু কাজ। মানে বড় সড়ো যোগ করা, তাকে ভাগ করা এরকম দরকার হয় না। যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে করবে, দশমিক থাকলে করার চেষ্টা করবে না, দশমিক থাকলে নর্মালি করবে। ঠিক আছে, আমি কি বোঝাতে পেরেছি আমি কি বলতে চাইছি? ওকে, হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা মাঝামাঝি বেস ধরবে, মাঝামাঝি ধরবে, তাহলে কি হবে? কেটে যাবে, এদিক ওদিক কেটে যাবে, তাই না? বা তুমি কমটাকেও বেশ ধরতে পারো, কমটাকেও ধরতে পারো, তাতে কোনো সমস্যা নেই, তাহলে সব বেশি পাবে। মাঝে ধরলে দুই পক্ষ কেটে যায়, তো কম হবে, ছোটটাকে ভাগ করতাম। বেশ, চলো আর বেশি সময় নেব না। নেক্সট, 15 জন ছাত্রের গড় বয়স 14 বছর, 16 বছরের একজন ছাত্র চলে গেল, যদি 17 বছর এবং 13 বছরের আরো দুজন ভর্তি হয়। আচ্ছা দেখো, একজন চলে গেল, দুজন এলো, তার মানে কি একজন আসবে মোটের ওপর, হ্যাঁ কি না? ওকে, তাহলে এই দুজন চলে গেলে দুজনের টোটাল বয়স কত দেখতে পাচ্ছি? 30। আর একজন চলে গেল, সেটা কত? 16। তাহলে আসলো কত টোটাল? টোটাল অ্যাকচুয়ালি 14 বছর যোগ হয়েছে, কারণ 30-এর মধ্যে 16 তো পালিয়েছে, তাহলে 14 বছর যোগ হলো। এবার আসলো কে? একজন মাত্র আসলো। ঠিক আছে, দুজনের মধ্যে যদি একজন চলে যায়, তাহলে তো হিসাব মতো একজন আসলো, তাহলে একজন সে 14 বছর নিয়ে এলো, আগেও ছিল 14 বছর গড়, এখনো সে 14ই নিয়ে এসছে, তো গড় সে 14ই থাকবে। ব্যাপারটা বুঝতে পারলে, হ্যাঁ কিনা বলো? তাই নয় কি? এছাড়া তুমি করতে পারো তোমার ব্যাপার, 15 আর 14 গুণ করে সেখান থেকে 16 বিয়োগ। ঠিক আছে, 15 × 14, এটা গুণ করবে, সেখান থেকে 16 বিয়োগ করে দেবে, তাহলে এই বয়সটা পড়ে আছে। ঠিক আছে, আর আসছে কি? ওই বয়সের সঙ্গে তুমি এটা যোগ করে দেবে, কত? 30 যোগ হয়ে যাবে, 30 যোগ করলে সেটা এলো। এবার এখন অ্যাকচুয়ালি 16 জন হবে, কারণ 15 জনের মধ্যে একজন পালিয়েছে, তো 14 জন থাকবে, আর দুজন আসলে 16 জন, তো 16 দিয়ে ভাগ করতে হবে। তো অনেক বেশি সময় সাপেক্ষ এবং মানে ক্যালকুলেটিভও বটে। তো আমি সব থেকে ইজি মেথডে কি করে করব, যে টোটাল আমার একজন ছাত্র যোগ দিচ্ছে, নতুন একজন ছাত্র, দুজনের মধ্যে একজন যদি চলে যায়, তো একজন ছাত্র যোগ দিচ্ছে, আর সে কত যোগ নিয়ে আসছে। তো টোটাল 30 থেকে যদি 16 বাদ দাও, তো 14 নিয়ে আসছে। তো আগেও ছিল বাকিদের 14 বছর গড়, এও 14 নিয়ে আসছে, তো এরও গড় 14 হবে, টোটালের মধ্যেও 14 গড় হয়ে যাবে। তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি। মুখে মুখে উত্তর পেয়ে যাবে। হ্যাঁ বলো। না, এবার ওই তো 14 আসলো, তাহলে এক, এক বেশি আসছে, ওই এক বাকি লোকেদের সঙ্গে ভাগ হয়ে যেত, তো গড় বেড়ে যেত। যদি সেম কোশ্চেন, যদি সেম কোশ্চেন থাকতো, ঠিক আছে, শুধু একটা জিনিস আমি চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, আমি এটা 17 জায়গায় আমি 27 করছি, ঠিক আছে, ধরো 17 জায়গায় 27 বছর। ওকে, আর এটা 13 আর 40 হচ্ছে 40, এটাকে বাড়িয়ে দাও তাহলে 8, 21, এটা ধরো 21 বছর। তাহলে দুজন আসছে, ঠিক আছে, 16 বছরের একজন পালাচ্ছে, আর 27 আর 21 বছরের দুজন নতুন আসছে। তাহলে এই দুজনের টোটালটা কত? 48 বছর। এখান থেকে 16 বছরের একজন পালাচ্ছে, তো তাকে বিয়োগ করে দাও, তাহলে থাকলো কত? 32 বছর। এবার এই বাকিদের তো গড় কত? 14 করে গড়, তাহলে ধরো রাখো 14 করে গড় রেখে দাও, ধরে নাও যে আর একজন যে এলো, দুজনের মধ্যে একজন তো আসছে, কারণ একজন তো পালাচ্ছে, তো একজন কাউন্ট হবে। তো একজনও ধরে নাও 14 বছর, তাহলে কত বেশি নিয়ে এলো? 18 বছর বেশি নিয়ে এলো। এই 18 ভাগ হয়ে যাবে সবার মধ্যে, কতজনের মধ্যে? না, 16 জনের মধ্যে ভাগ হয়ে যাবে। 16 জনের মধ্যে যদি ভাগ করো, তো 1.1 এরকম আসবে, তাহলে গড় এইটা বেড়ে যাবে সব। তাহলে নতুন গড় কত হবে? নতুন গড় হবে 1.1, যোগ করে দাও 15.1। যেটা এক্সট্রা থাকবে সেটা আবার সবার মধ্যে ভাগ হয়ে যাবে। ক্লিয়ার?
নেক্সট, একজন ক্রিকেটারের নবম ইনিংসের গড় রান হচ্ছে 27, এইটা 27.5 ছিল, ঠিক আছে? আমি ভুল করে 27 করে দিয়েছি, এটা 27.5 হতো। হ্যাঁ, এটা ভুল ছিল। ঠিক, যারা 57 করেছো তারা ঠিক অ্যান্সার করেছো, ঠিক আছে? এটা 27.5 হলে অপশন আসতো, কিন্তু আমি 0.5টা দিতে ভুলে গিয়েছিলাম। চলো, যদি না থাকে তো কি হবে? দেখো এখানে দেখো, দশম ইনিংস আমাকে করতে হবে, আর নবম ইনিংস অব্দি গড় 27 আছে। আমি ধরে নেব যে দশম ইনিংসে 27 করেছে, তাহলে গড় 27 থাকবে। আগের গুলোতেও 27, দশমেও 27, তাহলে গড় 27। কিন্তু কিন্তু এখানে দেখো গড় 3 বেড়েছে। গড় যদি 3 বেড়ে যায় তার মানে দশম ইনিংসে বেশি করেছে। কত বেশি করেছে? না, 10টি ইনিংসে 3 করে বেড়ে গিয়েছে, মানে 30 বেশি করেছে। তো 30 যোগ করে দাও, তার মানে 57। দশম ইনিংসে 57 করতে হবে, তবেই 3 বাড়বে গড়। তো এটা 57 যারা করেছো, বের করেছিলে মুখে মুখে বা তোমরা বাড়িতে, তারা ঠিক করেছিলে, অপশন ভুল ছিল। চলো নেক্সট। এক ব্যক্তি বার্ষিক 7.5% সরল সুদের হারে 400 টাকা ঋণ করার 1 বছর পর বার্ষিক 8% সুদের হারে আরো 400 টাকা ঋণ করেন। প্রথম ঋণ গ্রহণ করার কত বছর পর তারা উভয় ঋণের সুদ সমান হবে? দেখো অঙ্কটি যতটা মজার, যদি না বুঝতে পারো ততটাই কঠিন, আর যদি বুঝতে পেরে থাকো তো ততটাই সহজ। ব্যাপার হচ্ছে কি, দুজন ব্যক্তি আছে, ঠিক আছে? তো প্রথম যে ব্যক্তি, এ 1 বছর আগেই শুরু করে দিয়েছে, তো এ 1 বছর আগে কত পার্সেন্ট সুদ পাবে? 7.5% সুদ পাবে, ঠিক আছে? 1 বছরে 7.5% সুদ এটা পেয়ে গিয়েছে অলরেডি। এর পরের বছরে এবার দুজনেই চলবে। তো ব্যাপার হচ্ছে, প্রথম বছরেই তো এ এগিয়ে আছে, কত? 7.5 এগিয়ে আছে। আর এখন কি পাচ্ছে? এ পাবে 7.5, তো এ পাবে 8। তার মানে এ কত বেশি পাবে? 0.5 বেশি পাবে প্রত্যেক বছরে। প্রত্যেক বছর 0.5 বেশি পাবে, তাই না? যদি 0.5 বেশি পায়, বলো তো এই 7.5%টাকে কভার করতে হবে, তবেই তো দুজন সমান হবে, দুই পক্ষ। এ তো 7.5 অলরেডি বেশি আছে, আর এর প্রত্যেক বছরে কত? 0.5 করে বাড়ছে। তাহলে 7.5, এইটুকু যেটা বেশি আছে ওইটুকু কভার করতে কত সময় লাগবে? তো 7.5কে 0.5 দিয়ে ভাগ করে দাও, তার মানে 15 বছর। 15 বছর লাগবে এই দ্বিতীয় জনের। আমি অ্যান্সার কত দিয়েছি? 16 দিনই। হ্যাঁ, 16 আছে। কেন? কারণ এইখান থেকে যখন শুরু হবে তখন 15 বছর লাগবে। 1 বছর আগে তো শুরু হয়েছিল। আর এখানে বলেছে প্রথম ঋণ গ্রহণের সময়, তার মানে 1 বছর বেড়ে যাবে। প্রথম বছরটাকেও ধরতে হবে, ঠিক আছে, কাউন্ট করতে হবে। তো 16 বছরে প্রথম ঋণ যখন গ্রহণ হচ্ছে তারপর 16 বছর লাগবে। অ্যান্সার হবে অপশন ডি। হ্যাঁ, একদম একদম একদম। এবার ব্যাপারটা বল, ঠিক আছে? ব্যাপারটা, হুম, এইবার দেখো, যদি আমি সরাসরি এইভাবে যেভাবে কনসেপচুয়ালি করালাম, যদি কনসেপ্ট তোমাদের মনে না থাকে, তাহলে কি করে করবে? ধরবে যে এক্স বছর পর, ঠিক আছে, এক্স বছর পর, তার মানে প্রথম যে সুদের এইটা সুদটা, সেটা ক বছর খাটবে? এক্স বছর। 400 ইন্টু 7.5 ইন্টু এক্স ডিভাইডেড বাই 100, এইটা হচ্ছে এক্স বছরের সুদ। দ্বিতীয়টাও 400 টাকা, এটা 8%, কিন্তু সময়টা 1 বছর কম হবে। কেন? কারণ এ 1 বছর আগে শুরু হয়েছে, 1 বছর পরে শুরু হয়েছে, এ 1 বছর কম হবে। তো x-1 হয়ে যাবে ডিভাইডেড বাই 100, ঠিক আছে? এই দুটি সমান বলা আছে, তো কাটো না যত পারো। 100 100 কেটে দাও, 400 400 কেটে দাও, তাহলে এখানে পাবে 7.5x, আর এটা পাবে তোমার 8x মাইনাস 8। 7.5 যদি এদিকে উঠে আসে তো বিয়োগ হয়ে যায়, মানে 0.5 থাকবে, 0.5x মাইনাসে থাকবে অবশ্যই। 8x এদিকে আসলে মাইনাস হয়, সমান সমান এদিকে থাকবে -8। মাইনাস তো প্রথমে উঠে তুলে দাও, পয়েন্ট এদিকে তুললে এদিকে 10 গুণ হবে, 5 দিয়ে যদি 10 কেটে দাও তো 2 পাবে,
তো এক্স এর ভ্যালু পাবে 16। অ্যান্সার হবে অপশন ডি। এভাবে করবে। কিন্তু তোমার যদি কনসেপ্ট জানা থাকে, তুমি দেখো তুমি নিজেই বুঝতে পারছো, প্রথম বছর ও এক্সট্রা সুদ নিয়ে চলে গিয়েছে, তো এক বছরে কত 7.5 সুদ ও এক্সট্রা বেশি আছে, ওইটাকে প্রত্যেক বছর কভার করতে হবে। এক বছরে কতটুকু কভার করতে পারে? 0.5। এক বছরে যদি 0.5 কভার করে, তাহলে 7.5 কভার করতে 7.5কে 0.5 দিয়ে 15 বছর লাগবে। তার মানে দ্বিতীয় যে ঋণ সেটা 15 বছর খাটবে। তাহলে প্রথম ঋণটা তাহলে এক বছর আগে কেটেছিল, তাহলে প্রথম ঋণটা 16 বছর। অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট। তখন একটি টেপ রেকর্ডার 800 টাকায় ক্রয় করলো, সে 15% লাভে মানুষকে সেটি বিক্রি করলো। কিছু সময় পরে মানুষ তপনকে আবার 5% খুঁজতে বিক্রি করলো। তো এই ক্রয় বিক্রয় তপনের লাভ কত হবে? তো তোমরা সকলেই জানো, যখন একটা প্লাস একটা মাইনাস থাকবে, ঠিক আছে দেখছি, একটা প্লাস একটা মাইনাস আছে তাই না? দেখছি গো, দাঁড়াও না। একটা প্লাস একটা মাইনাস, তারপরেটা কি হবে? মাইনাস হবে। যদি একটা প্লাস একটা মাইনাস আলাদা থাকলে মাইনাস হয়। এবার 15-র 5% বা 5-এর 15% যে কোনো একটা করো, ঠিক আছে? 15-র 5% কত হবে? কে মুখে মুখে করতে পারবে 15-র 5%? আচ্ছা বেশ, রাখো। এখানে আমরা 15 × 5 / 100 এটা লিখলেও হবে। 15-র 5% বা 5-এর 15% এটাই, ঠিক আছে? এখান থেকে আমরা পাচ্ছি 10 মাইনাস, এখানে 5 দিয়ে এটা কেটে দাও 20, 5 দিয়ে কাটলে 4, এটা 5 দিয়ে কাটলে 3, তো 3/4। তার মানে কত পার্সেন্ট হচ্ছে তোমার? 4 লসাগু আসলে এখানে আসবে তোমার 37/4। ঠিক লিখলাম? এত পার্সেন্ট, এই পার্সেন্টটা লাভ হবে। তো এটা কত টাকা? এটা কত টাকা? এটা লাভ হবে, প্লাসে আসছে মানে লাভ হবে। তো 800 টাকা আছে, এর 37/4%, পার্সেন্ট মানে নিচে 100 হবে, ঠিক আছে? বাস হয়ে গেল। 400-র সঙ্গে এটা কাটলে 2, তো 37 × 2 = 74। 74 আসছে কেন? হুম, বলতে হবে তো, কথা নয়। ও, আচ্ছা বেশ, আমি নর্মালি পরীক্ষা দিই। ঠিক আছে বাবা, এত এত ঝামেলা করার দরকার নেই। ঠিক আছে, আমার 74 এলো, আমি নর্মালি করে দেখি অ্যান্সার কি আসছে। প্রথমে 800 টাকা আছে, 15% লাভ করবে, মানে বিক্রি করবে 815-তে। বাস, এটার সঙ্গে এটা কাটবো। 15 8 কথা, 8 15 120, তাহলে ওটা হচ্ছে 920 টাকা। 920 টাকা দাম। এবার 5% ক্ষতিতে বিক্রি করছে, মানে বিক্রি করছে 95, তো 95/100। একটা শূন্য একটা শূন্য কেটে দেবো, 5 দিয়ে কাটবো এটা 19, 5 দিয়ে কাটবে এটা 2, 2 দিয়ে এটা কাটলে আমরা পাই 46। 46 আর 19 গুণ করলে কত হচ্ছে? 874। 874, তার মানে 800 টাকার জিনিস 874 টাকা, তো 74 টাকা লাভ। ঠিক আছে, অপশন ভুল আছে। চলো নেক্সট। যদি 200 মিটারের দৌড় প্রতিযোগিতায় এ বি কে 31 এবং সি কে 18 মিটারে হারায়, তাহলে 350 মিটার দৌড় প্রতিযোগিতায় বি সি কে কত হারাবে? সহজ কোশ্চেন। একটা দৌড় প্রতিযোগিতা আছে, ঠিক আছে? এ বি কে হারাচ্ছে 31-এ, তো এ যখন 200-তে থাকবে তখন বি কোথায় থাকবে? 31 কম হবে, তার মানে বি থাকবে 169-এ, 169। আচ্ছা, সি কে 18-তে হারাচ্ছে, সি কোথায় থাকবে তখন? সি থাকবে তোমার 18 কম 182-তে। বাস, এবার চেয়েছে কি, এখানে দেখো বি সি কোথায় 182, তখন বি কোথায় 169। এখন 350 দৌড় প্রতিযোগিতা আর সি হারাবে বি কে, মানে সি যখন 350 তখন বি কোথায়? দেখো, সি যখন 182, কার মাইক্রোফোন অন হয়ে আছে, তখন বি হচ্ছে 169। তো সি যখন একে থাকবে তখন বি হবে 169/182। তাহলে সি যখন 350 তখন বি কোথায় থাকবে? তো 350 দিয়ে গুণ করে দাও, বি এর পজিশনটা আমরা পেয়ে যাব। ঠিক আছে?
কাটাকাটি করবো, 169 13 দিয়ে যাই, এটাও 13 দিয়ে যাবে আশা করছি। 13 এক 13, তার মানে 6 13, 5 52, 13 4 52। ওকে, এটা 13 দিয়ে কাটলে এটা 13ই পাচ্ছি। 14 দিয়ে এটা সরাসরি 7 দিয়ে কেটে দাও 2, এটা 7 দিয়ে কাটলে 50, তার মানে 2 দিয়ে এটা 25। 13 25 কত হচ্ছে? 13 25 হচ্ছে 325, তাই তো? 325-এ থাকবে। তার মানে সি যখন 350, তখন বি হচ্ছে 325, তার মানে হারাচ্ছে কত মিটারে? 25 মিটারে হারাচ্ছে, তাই তো? অ্যান্সার হবে অপশন সি। নেক্সট, একটি দুর্গে 1400 জনের 28 দিনের খাদ্য মজুদ ছিল 3 দিন বাদে। দেখো, খাদ্য ছিল 1400 জনের, কত দিনের? 28 দিনের। এর মধ্যে 3 দিন খেয়ে নিয়েছে, তাহলে খাদ্য থাকবে কত দিনের? 25 দিনের। এই খাদ্য রয়েছে। এবার 400 জন যদি চলে যায়, তাহলে থাকলো 1000 জন। এই 1000 জনের কতদিন চলবে সেটা চেয়েছে। তো উপরের গুণ নিচেরটা ভাগ, তাই না? আচ্ছা, 1400 জন 25 লিখবো, ইন্টু, এখন 1000 জন মানে বেশি দিন চলবে, এখন লোক কম, তো চলবে বেশি দিন, তো বেশিটা উপরে যাবে আর নিচে কমটা। বাস কাটাকাটি করো, অ্যান্সার পাবো আমরা। ওকে, 25 দিয়ে এটা কেটে দাও, 25 4 40, একটা করে শূন্য কেটে দাও, 140-কে কাটলে কত হয়? 35 হয়। অ্যান্সার হবে 35, অপশন বি উত্তর। এগুলো সহজ ছিল। এটা দেখো, একজন ফুল বিক্রেতা 10 টাকা প্রতি ডজন হিসেবে 360টি গোলাপ ক্রয়, প্রতিটি গোলাপ 1 টাকা দরে বিক্রি করলে কত লাভ হবে? দেখো, বিক্রয় মূল্যটা আমরা সরাসরি পেয়ে যাচ্ছি, 360টি গোলাপ, তার মানে 360 টাকায় হচ্ছে বিক্রি। কেনা দামটা কত সেটা বের করতে পারলে আমাদের অ্যান্সার। 12টির দাম 8 টাকা, তাহলে 360টি কত? 360 মানে কত ডজন? 12 দিয়ে ভাগ করলে ডজন পাই। এক ডজনের দাম 8 টাকা, তাহলে 8 দিয়ে গুণ, টোটাল টাকাটা পেয়ে যাব। 3 দিয়ে এটা কেটে দাও 30, তার মানে 8 3 24, 240 টাকা। 240 টাকার জিনিস 360 টাকায় বিক্রি করলে 120 টাকা লাভ। কোনো ডাউট আছে? Next. এটা এটা বলো কি করে করব? কেউ যুক্তি দাও, ভালো যুক্তি দেবে। তাই? কেন? 10 বছর পর স্ত্রী ও পুত্র 3:2 অনুপাতে ভাগ পাবে, এই শর্তে এক ব্যক্তি বার্ষিক 14% সরল সুদের হারে সরকারি ঋণপত্র ক্রয় করেন, মানে একটা স্কিম নেয় আর কি। মেয়াদ শেষে মানে 10 বছর পরে পুত্র পেয়েছে 6,720 টাকা, তাহলে তিনি কত টাকার ঋণপত্র নিয়েছেন? আসল কত সেটা চেয়েছে। দেখো, এখানে ব্যাপারটা ভালো করে বোঝো। এই যে 6,720 টাকা, এটা কার মান? এই দুইয়ের মান, হ্যাঁ কি না? তাহলে 6,720 টাকা যদি 2 ভাগ হয়, তো 2 দিয়ে ভাগ করে দাও, 1 ভাগ পাবো। আর যদি 5 দিয়ে গুণ করে দিই, 5 ভাগ পাবো। এখানে স্ত্রীর তো বের করার দরকার নেই, আমি টোটাল মানে স্ত্রী এবং পুত্র টোটাল কত সেটা বের করবো প্রথমে, হ্যাঁ কি না? মেয়াদ শেষে এটা পাচ্ছে, তো 5-এর মান কত হবে? তো 2 দিয়ে এটা কাটলে তোমার হচ্ছে 2 3 6, 2 3 6, 2 6 12, 2 5 10। 5 দিয়ে গুণ করলে 25, 30, 3, 15, 17 1, 15 16, 16,725 টাকা। এইটা ছেলে এবং মা দুজনে পাবে, তাই না? ছেলে এবং মা দুজনে এই টাকাটা পাবে মেয়াদ শেষে, তার মানে এটা হচ্ছে সুদ আসল, এটা হচ্ছে সুদ আসল। ব্যাপারটা বুঝলে, হ্যাঁ কি না? এবার বলো। হ্যাঁ, বলো। 800? 2 দিয়ে কাটা ভুল করেছে বলছে। ঠিক আছে, 2 3 6, 2 6 12, শূন্য হবে 60 হবে, তাই তো? ওকে,
कोई बात नहीं, ধরিয়ে দিলে ভালো করলে। 0 5 6 30, 0 3 থাকে, 5 3 15, 3 18, 8 থাকে 1, 5 3 15, 16,800। এবার ঠিক আছে। ওকে, এবার দেখো এইটা যেটা পেয়েছে এটা হচ্ছে সুদ আসল, মানে ছেলে এবং মা দুজনে মিলে এটা পেয়েছে। এবার বলো তো আমাকে, আমার কাছে যদি 100% থাকে, ধরো কোনো একটা জিনিস আসল 100% আছে, 1 বছরে 14% সুদ পাবো, তাহলে 10 বছরে কত পার্সেন্ট সুদ পাবো? 140%। 140% এটা সুদ পাবো, তাহলে সুদ আসল কত হবে? 240। এই 240টা বলা আছে 16,800। ঠিক আছে, 16,800। তাহলে 100টা বের করলেই আসল। এই 16,800-কে 240 দিয়ে ভাগ করে দাও, 1%। 100 দিয়ে গুণ করে দাও, 100%। চলো কাটাকাটি করো। শূন্য শূন্য কাটো, 8 দিয়ে কাটলে 8 3, এটা 8 দিয়ে কাটলে 21 পাবো, একটা শূন্য। 3 দিয়ে এটা কেটে দাও, 7 একটা শূন্য। তো 7 একটা শূন্য, তার মানে হচ্ছে 7,000। অ্যান্সার হবে অপশন এ। পুরো ব্যাপারটা বুঝলে? বাহ, অবশ্যই অবশ্যই 100 হচ্ছে আসল, আর সুদ হবে 140। 1 বছরে 14, 10 বছরে 140 সুদ। তো সুদ আর আসল যোগ করলে সুদ আসল, সুদ আসল হচ্ছে 240, সেটার মান হচ্ছে 16,800। ঠিক আছে সবার? ওকে। 45 36, এটা তো জানোই যে 2xy উপরে গুণ হবে আর নিচে xy যোগ হয়ে যাবে। 45 আর 36 যোগ করলে 81, কাটাকাটি করলে কত হয়? 5 4 5 4 20 আর 2 40, এটা হবে 40। বাদ দাও এটা। নেক্সট বলেছে দুটি ছাগল এবং দুটি ভেড়ার গড় হচ্ছে 675 টাকা। একটি ভেড়ার মূল্য একটি ছাগলের মূল্যের দ্বিগুণ হলে প্রত্যেকটি ছাগল এবং ভেড়ার মূল্য কত? দেখো, ছাগলের মূল্যের দ্বিগুণ হচ্ছে ভেড়া। প্রথমত এটা ধরো ধরো দুটি ছাগল বা 2a প্লাস দুটি ভেড়া, ধরো 2b, এর গড় বলেছে কত? এটা। তাহলে টোটাল কত হবে? 2700। 24 আর 4 75 300, ওকে 2700 টাকা। ঠিক আছে। এবার বলা আছে কি, একটি ভেড়ার মূল্য একটি ছাগলের দ্বিগুণ, মানে ছাগল যদি এক্স হয় তাহলে ভেড়া হবে 2x। তাহলে এই যে 2a, তার মানে এর ভ্যালু হবে 2x প্লাস 2b, এর ভ্যালু হবে কত? 4x। কারণ একটা বি মানে তো 2x, তাহলে দুটি বি মানে হবে 4x। আর একটা এ মানে হচ্ছে x, তো দুটি এ মানে হবে 2x। এটা টোটাল বলেছে 2700 টাকা। তাহলে আমরা পাচ্ছি 6x সমান 2700। এক্স এর ভ্যালু কত হবে? 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 3 9, 2 দিয়ে এটা কাটলে 450। তাহলে একটা ছাগলের মূল্য আমরা পেলাম 450। কোথায় আছে? 450 ছাগল একটাতে আছে, অপশন সি তে। এটাই হবে উত্তর। এবার একটা 450 হলে আর একটা তো ডাবল, আর একটা তো 900 হবেই, এটা তো জানো, তাই না? তো সি হবে সঠিক উত্তর। কারো কোনো ডাউট? ডাউট আছে কারো কিছু? হ্যাঁ 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 হ্যাঁ। অপশন ধরে? না, অপশনে সব। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই হবে, অবশ্যই হবে। এটা ডাবল করলে আমরা দুটির দাম পাবো, তাই না? এটা যদি 4 গুণ করো তাহলে 4টির দাম পাবো, দুটি ছাগল দুটি ভেড়া। কিন্তু যদি শুধুমাত্র ডাবল করো তাহলে একটি ছাগল একটি ভেড়া পাবো। ঠিক আছে, মানে ব্যাপারটা বুঝলে? 4 গুণ করার থেকে 2 যদি গুণ করো তো এদিকে 2 ভাগ হয়ে যায়। তো একটি ছাগল আর একটি ভেড়া এর দাম কি হবে? এটার দ্বিগুণ হবে। দুটি ছাগল দুটি ভেড়া 4 গুণ হয়ে আছে, এটার সঙ্গে 4 গুণ করলে দুটি ছাগল দুটি ভেড়া। কিন্তু দ্বিগুণ করলে তুমি কি পাবে?
1350 পাবে তাহলে যত সম্ভব এটা। এবার একটা 1 আর একটা 2 এই অনুপাতেই তো আছে, তাই না? তো ছাগলের দাম হবে 3 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে 1350-এর মধ্যে কত? তুমি 450 পাবে। আর একটা আছে 3 ভাগের মধ্যে 2 ভাগ, তাহলে 1350-এর মধ্যে কত? এটা 900 পাবে তুমি কাটাকাটি করলে। আমি সিম্পলি বোঝালাম যারা। হ্যাঁ বলো, বলো এক্ষেত্রে। হুম। হ্যাঁ, ওর জন্য 4টি, 4 গুণ হতো। এবার যদি আমি একটা ছাগল আর একটা ভেড়া নিই তাহলে 2 গুণ হবে। গড়ে তো ওটা দাম, তাই না? যদি একটা ছাগল আর একটা ভেড়া। হ্যাঁ, করা যাবে, অবশ্যই করা যাবে। কিন্তু অঙ্ক অনেক রকম ভাবে করা যায়, 3-4 রকম ভাবে করা যায়। ঠিক আছে? আমি সময় দিলে হয়তো আমিও করতে পারবো, কিন্তু ব্যাপার হচ্ছে আমি তোমাদেরকে বারবার বলি, আমার মাথায় যখন যেটা আসে আমি সেটা, আমি ভাবি না যে এর বিপরীতে অন্য কি হতে পারে। আর তোমাদেরও কাজ সেটাই, পরীক্ষা হলে তোমাদের মাথায় যেটা নিয়ে যে নিয়মটাই আসবে সেই নিয়মেই করে দেবে, সময় বাঁচাতে পারবে। ভাববে না যে আরো শর্টকাটে করব বা ওই নিয়মে করব, এরকম না, তোমার মাথায় যেটা এসছে সেই নিয়মেই করে দাও, সঠিক অ্যান্সারটাও বের হবে, সহজেও পাবে। ভাবতে সময় নষ্ট করে লাভ নেই। চলো, এটা তোমরা সকলেই জানো যে মিট মিট হওয়ার পর, দেখা করার পর যে সময়টা বলে দেয় যদি, তাহলে অনুপাতটা কি হয়, গতিবেগের অনুপাতটা রুট হয়ে যায়। রুট দ্বিতীয়টা হয়ে যায় প্রথমে, আর প্রথমটা হয়ে যায় দ্বিতীয়তে। কেন হয় জিজ্ঞেস করো না, আমি বলতে পারবো না, ঠিক আছে? তাহলে অনুপাত হবে 4:3, এইটাই হবে গতিবেগের অনুপাত। এবার দ্বিতীয় জনের বলা আছে 3, বলা আছে 36, তাহলে 1-এর মান 12, 4-এর মান হবে 48। এটা উত্তর, অপশন ডি। ক্লিয়ার? এই বিশ্রামের অঙ্ক তোমাদেরকে বারবার বলেছি, যেটা অ্যাকচুয়াল যেত, যেটা অ্যাকচুয়াল গতিবেগ, ঠিক আছে? অ্যাকচুয়াল যেটা গতিবেগ সেটা নিচে হয়, আর যেটা কম, যতটা কম যাচ্ছে সেটা উপরে। কত কম যাচ্ছে? 15 কিলোমিটার কম যাচ্ছে, সেটা উপরে। ঠিক আছে? ইন্টু 60 করে দাও, অ্যান্সার হয়ে যাবে। 1 ঘন্টায় বলেছি তো, তো 60 গুণ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। 15-এর সঙ্গে এটা কাটলে 5, 60-কে 5 দিয়ে কাটলে 12, এটা হবে উত্তর, অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে? অরিজিনাল গতিবেগটা নিচে হবে, আর যতটা কম যাবে সেটা উপরে। তার সঙ্গে 1 ঘন্টায় বলেছে 60। বাস। নেক্সট। কতগুলি ফলের ক্রয় মূল্য হচ্ছে 675 টাকা, এদের 2/3 অংশ 40% লাভে বিক্রি করা হলো, বাকি পচে গেল। তো বাকি যেগুলো পচে গেল তার দামটাও বাদ দিয়ে দাও। তাহলে এই যে 2/3 অংশ বিক্রি করেছে, টোটাল তো আমার লেগেছে 675 টাকা, এটা লেগেছে। এবার আমি মাল বিক্রি করছি কত টাকার? এই যে 675 টাকার মাল আছে, পুরোটা আমি বিক্রি করতে পারছি না, আমি 3 ভাগের 2 ভাগটা বিক্রি করছি। তো 3 ভাগের 2 ভাগটার দাম কত? 3 দিয়ে কাট কেটে দাও তো 225, তার মানে 450 টাকা। 450 টাকার মাল আমি বিক্রি করব কত লাভে? 40% লাভে। যদি 450 টাকার মালটা আমি 40% লাভে বিক্রি করি, মানে 140%-এ বিক্রি করব। 140% মানে দুটি শূন্য দুটি শূন্য কেটে দাও, 14×5 = 70, 7 থাকবে, 14×4 = 56, 7 তোমার হবে 63, মানে 630 টাকা আমি পাবো 40% লাভ করে। আর বাকি মাল তো পচে গিয়েছে, সেখান থেকে আমি 1 টাকাও পাবো না। তো 675 টাকার জিনিস যদি আমি 630 টাকায় বিক্রি করি, তাহলে আমার অ্যাকচুয়ালি 45 টাকা ক্ষতি হচ্ছে। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? নেক্সট। একটি বর্গক্ষেত্রে বাহু অর্ধেক করা হলো। বাহু যদি অর্ধেক করা হয় তো ক্ষেত্রফল কি হয়? 4 ভাগের 1 ভাগ হয়ে যায়। অপশন ডি উত্তর। যদি এভাবে দেখো যে একটা বর্গক্ষেত্র, এর বাহু 10, ক্ষেত্রফল হবে 100। এবার যদি বাহু অর্ধেক করে দাও, মানে বাহু যদি 5 করে দাও, তাহলে ক্ষেত্রফল হবে 25। 100 ছিল, 25 হলো, 4 ভাগের 1 ভাগ। হ্যাঁ কি না? এছাড়াও এছাড়াও একটা জিনিস মনে রেখো, আমরা জানি বাহু আর ক্ষেত্রফলের একটা সম্পর্ক রয়েছে। বাহু যদি এ হয়, ক্ষেত্রফল হয় এ স্কোয়ার। তো বাহু যদি অর্ধেক হয়, হাফ হয়, তাহলে ক্ষেত্রফল হবে হাফ স্কোয়ার। আর হাফ স্কোয়ার মানেই হচ্ছে 1/4। ঠিক আছে? চলো নেক্সট। এ একটি ঘড়ি বি কে 50% লাভে, বি সি কে 50% লাভে, সি ডি কে 50% লাভে, এইভাবেই বিক্রি হচ্ছে। এ 100 টাকা বলেছে,
এ 100 টাকা, তাহলে বি কত হবে? 100-র সঙ্গে 100-র অর্ধেক যোগ করে দাও। 100-র অর্ধেক যোগ করে দাও মানে 150, 50% লাভ। বি সি কে কত? এটা এ, এটা হবে বি। সি কত হবে? না 150 প্লাস 150-র অর্ধেক মানে 75 যোগ করে দাও। 150 আর 75 যোগ করলে কত হয়? 225। এবার সি ডি কে বিক্রি করবে, তো 225 আর 225-এর অর্ধেক, তো 225 আর 225 112.5, তার মানে হবে 337.37। তাহলে সি ডি কে কত টাকায় বিক্রি করছে? ডি কে 337.5 টাকায় বিক্রি করছে। ব্যাপারটা বুঝলে তো? এটা মানে হচ্ছে 100 প্লাস 50% মানে 50 এটা মানে হচ্ছে কত? 225 আছে আর 225-এর অর্ধেক, তার মানে কত, সরি, এটা মানে হচ্ছে 150 প্লাস, সরি, এটা 150 থেকে এটা 150 প্লাস 150-র অর্ধেক মানে 225। আর এটা কত হবে? 225 টাকা তো বিক্রি করবেই, প্লাস 225-এর অর্ধেক 50% লাভ করবে, এই টাকাতে বিক্রি করবে। তাহলে সি ডি কে এই টাকাতে বিক্রি করছে, এটা ডি এর কেনা টাকা। হ্যাঁ, অর্ধেক মানে 50%, ওর জন্য তো অর্ধেক, অর্ধেক যোগ হতে হতে যাবে। নেক্সট, 420 টাকায় কোনো জিনিস যদি বিক্রি করো তাহলে ক্ষতি হয়, আর 525 টাকায় বিক্রি করলে লাভ হয়। এবার বলেছে কি না, বিক্রি করলে ক্ষতির 3/4 মানে ক্ষতি এর 3/4 লাভ হয়, মানে 4 ক্ষতি হলে 3 লাভ, তাই না? ক্ষতিটার 3/4 লাভ মানে 4/3 লাভ, তো 4 মধ্যে 3 লাভ মানে 4 ক্ষতি হলে 3 লাভ, এটাই বলেছে। দেখো ক্রয় মূল্য তো এর মাঝে কোথাও হবে, তো এই টাকাতে বিক্রি করলে 3 লাভ হয়, আর এই টাকাতে বিক্রি করলে 4 ক্ষতি হয়। তো তুমি যদি ভাগের অঙ্ক দেখো তাহলে টোটাল 7 এই দিকটা 4, এই দিকটা 3, পার্থক্য হচ্ছে 7। আর যদি টাকার পার্থক্য দেখো তাহলে কত পার্থক্য? 105 টাকা। তাহলে 7 হচ্ছে 105, 1 কত হবে? 7 দিয়ে ভাগ করে দাও 15, তাহলে 3 কত হবে? 45। তার মানে 3 লাভ, তার মানে বলতে পারি 45 টাকা লাভ। তাহলে এই যে 525 টাকা, এতে কত লাভ আছে? এতে লাভ আছে 45 টাকা, তো 45 বিয়োগ করে দাও 480। বা তুমি 4 বের করতে পারতে, 1/15 যদি হয় তো 4 হবে 60। 4 ক্ষতি বলেছে এইটাতে, এই যে 420 টাকা, এতে 4 মানে 60 টাকা ক্ষতি, তাহলে কেনা দামটা 60 বেশি হবে, কেনা দামটা 60 বেশি হবে, 480 টাকা। ঠিক আছে? ওকে, নেক্সট। হ্যাঁ বলো। হ্যাঁ, এটাই তো নিয়ম। ঠিক আছে, এবার যদি তোমাকে গুণ বলে দেয়, এত গুণ লাভ, এত গুণ ক্ষতি, ক্ষতির এত গুণ লাভ হবে, সেক্ষেত্রে আলাদা, সেক্ষেত্রে আরো শর্টকাটে করা যায়। ঠিক আছে, সেরকম অঙ্ক তো এখানে নেওয়া হয়নি, তো অঙ্ক আসলে বলে দেবো। এখানে বলেছে একটি বর্গক্ষেত্রের কর্ণকে 1.5 গুণ করা হলো, তাহলে নতুন বর্গক্ষেত্র তৈরি হবে, তার ক্ষেত্রফলের অনুপাত কত? দেখো একটা যদি 1 গুণ হয় তাহলে একটা 1.5 গুণ। এবার আমরা সবাই জানি যে বাহু বা কর্ণ যদি বলে দেয়, এখান থেকে ক্ষেত্রফল বের করার একটা নিয়ম আছে। কি? বাহু যদি বা বাহু বা কর্ণ যদি এ হয় তো ক্ষেত্রফল হবে এ স্কোয়ার, তাই না? তো এটা বাহু বলা আছে, একজনের 1, একজনের 1.5। আচ্ছা, এটাকে একটু সিম্পলিফাই করে নাও, 2 দিয়ে গুণ করো, এটা 2 দিয়ে গুণ করলে 2, এটা 2 দিয়ে গুণ করলে 3, এইটা ধরে করো, উপরটা এটা একই জিনিস। এবার এটা যদি বাহু হয় তো এর ক্ষেত্রফল কত হবে? 2 স্কোয়ার। এটা যদি বাহু হয় তো এর কর্ণ হয় তো এর ক্ষেত্রফল কত হবে? 3 স্কোয়ার। তাহলে দুজনের ক্ষেত্রফলের যে অনুপাত সেটা কত? 4:9। অপশন ডি উত্তর। ক্লিয়ার? দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অন্তর হচ্ছে 800, বড়টির বাহু ছোটটির থেকে 10 বেশি, বড় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? 800, 10। অপশন ধরে করলেই তাড়াতাড়ি পাবে, এছাড়া যদি নর্মালি করতে চাও করো।
একটা ধরে নাও এক্স, আর একটা বর্গক্ষেত্রের বাহু ধরে নাও এক্স প্লাস 10। আচ্ছা, বড়টার এক্স ধরো, তাহলে ছোটটা হবে এক্স মাইনাস 10। কেন তো বললাম, কারণ আচ্ছা বেশ, এতে তোমরা ক্যালকুলেশনে মাইনাস আসছে তখন বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। ছোটটাই এক্স ধরো, ঠিক আছে। ছোটটা এক্স, তাহলে বড়টা আমরা ধরবো এক্স প্লাস 10। আমরা এক্স প্লাস 10 এর মান বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটার বাহু, এটার ক্ষেত্রফল কত হবে বড়টার? আমরা জানি যে বাহু এক্স প্লাস 10, তাহলে তার বর্গ, এটা হচ্ছে ক্ষেত্রফল। ছোটটার ক্ষেত্রফল কত হবে? বাহুর বর্গ। এই দুটির পার্থক্য বলেছে 800। এটা a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙে দাও, মানে পাবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে 20x পাবো। ab মানে তো 10x, 2ab মানে হবে 20x, মাইনাস এক্স স্কোয়ার আছে সমান সমান 800, মাইনাস আর প্লাস এক্স স্কোয়ার কেটে দাও। 20x সমান কি পাবো? 100 এদিকে গেলে বিয়োগ হয়ে যায়, মানে 700। তো এক্স এর ভ্যালু পাচ্ছি আমরা 35। এক্স যদি 35 হয় তো এক্স প্লাস 10 হবে 45। বড়টি হবে 45, ছোটটি হবে 35। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? হ্যাঁ, অপশন ধরে করা যায়, আমি তো বললাম অপশন ধরে করা যায়, সহজ, অপশন ধরে করলেই সহজ। ওকে, আর নেই কিন্তু ব্যাচে তো অনেকজন আছে অথচ অ্যাটেন্ড করছে খুবই কম। ওহ সরি, এটা আবার ডিলিট করে দিলাম। ক্লাস 8টা থেকেই করি, সুবিধা হবে।